বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নীরব পুনর্গঠন। আল্লাহ তাআলা যা করেন তা যে শেষ পর্যন্ত ভালোর জন্যই করেন, এই বিশ্বাসে প্রতিধ্বনি যেন ধীরে ধীরে ফিরে আসছে দেশের প্রতিরক্ষা ভাবনায়। বহু বছর ধরে যেসব সিদ্ধান্তকে কেউ কেউ বিলম্ব, কেউ কেউ দুর্বলতা বলে আখ্যা দিয়েছিলেন, সময়ের প্রবাহে সেগুলোই আজ নতুন অর্থ বহন করছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষার প্রশ্নে বাংলাদেশের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে, সেখানে অতীতের না পাওয়াগুলোই যেন ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিচ্ছেন। এই গল্প কোনো তড়িঘড়ি ঘোষণার নয়, এটি ধীরে গড়ে ওঠা এক নীরব প্রস্তুতির কাহিনী, যার ভেতরে আছে কৌশল, সন্দেহ, অপেক্ষা আর শেষ পর্যন্ত এক গভীর সাসপেন্স। একসময় যদি বাংলাদেশের বহরে বিশাল সংখ্যায় রাশিয়ান মিগ কিংবা Su-30 থাকতো, তাহলে আজ দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। কাগজে কলমে শক্তিশালী হলেও বাস্তবে সেসব বিমানের নিয়মিত আপগ্রেড, খুচরা যন্ত্রাংশ এবং প্রযুক্তিগত নির্ভরশীলতা বাংলাদেশের জন্য এক স্থায়ী দৌড়ঝাঁপে পরিণত হতো। বছরে বারবার রাশিয়া কিংবা বেলারুশের দরজায় কড়া নাড়তে হতো কেবল আধুনিকায়নের জন্যই। সেই দৌড়ের ভেতরে লুকিয়ে থাকতো অনিশ্চয়তা, জটিলতা এবং এমন এক বাস্তবতা যেখানে চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলেও তার সঠিক তদন্ত বা গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া কঠিন হয়ে যেত। অনেক ক্ষেত্রে ফাইটার জেটগুলো কার্যকর যুদ্ধযন্ত্র না হয়ে কেবল ঘাঁটির ভেতরে দাঁড়িয়ে থাকা ভারী দাতব বোঝায় পরিণত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যেত না। এই বাস্তবতার সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে বারবার উঠে আসে ভারতের উদাহরণ। Su-30 MKI সংখ্যা ও আকারে বিশাল, শক্তিতে ভয়ঙ্কর, কিন্তু এত বড় রাডার ক্রস সেকশন পশ্চিমা ফাইটারগুলোর কাছে এক ধরনের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আকাশে ওড়ার মুহূর্তেই এই বিমানগুলো তুলনামূলক আগেই শনাক্ত হয়, আগেই লকড হয়ে যায়। ভিজুয়াল রেঞ্জের ভেতরে প্রবল লড়াইয়ের সক্ষমতা থাকা সত্ত্বেও সেই লড়াইয়ে পৌঁছানোর আগেই যদি শত্রু প্রস্তুত থাকে, তাহলে সেই সক্ষমতা অনেক সময় কার্যকর থাকে না। এই অভিজ্ঞতা কেবল প্রযুক্তিগত নয়, এটি কৌশলগত। অন্যদিকে চীনের পথ চলা ছিল ভিন্ন। একসময় ভারত যেমন রাশিয়ান প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, চীনও তেমনি শুরু করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা সেই নির্ভরতা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। নিজেদের ইঞ্জিন, রাডার, ইলেকট্রনিক্স এবং সেন্সর ইকোসিস্টেমে তারা এমন এক অগ্রগতি অর্জন করে যা অনেক ক্ষেত্রেই রাশিয়ান ব্যবস্থায় তুলনায় এগিয়ে গেছে। এই রূপান্তর রাতারাতি হয়নি, এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল, আর সেই পরিকল্পনার প্রতিফলন আজ স্পষ্ট। বাংলাদেশের বাস্তবতা অবশ্য আলাদা। ভৌগোলিকভাবে ছোট এয়ার স্পেস, ঘন জনবসতি এবং সীমিত কৌশলগত গভীরতা সব মিলে এখানে দরকার ছোট, দক্ষ এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ফাইটার জেট। ভারী জ্বালানি খরচী এবং রক্ষণাবেক্ষণে জটিল প্ল্যাটফর্মের চেয়ে এমন বিমান বেশি কার্যকর, যা অল্প সময়ে আকাশে উঠতে পারে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং নেটওয়ার্ক ভিত্তিক ব্যবস্থার অংশ হিসেবে কাজ করতে পারে। এই জায়গাতেই ইউরোফাইটার টাইফুনের কথা আসছে নতুন করে। টাইফুনের EJ-200 ইঞ্জিনের কার্যকর আফটার বার্নার এটিকে এক বিশেষ অবস্থানে দাঁড় করিয়েছে। হেভি ডিউটি ফাইটার হওয়া সত্ত্বেও এই বিমান সুপারসনিক গতিতে ম্যানুভার করতে পারে, যা ছোট আকাশ সীমায় বড় সুবিধা এনে দেয়। আকাশে গতি ও নিয়ন্ত্রণের এই সমন্বয় কেবল কৌশলগত নয়, মনস্তান্ত্রিক প্রভাবও তৈরি করে। যখন প্রতিপক্ষ জানে যে সীমিত সময়ের মধ্যেই প্রতিক্রিয়া আসতে পারে, তখন হিসাব বদলে যায়। এই প্রেক্ষাপটে ভাবা হচ্ছে এমন এক কাঠামোর যেখানে ইউরোফাইটার টাইফুনের 2 স্কোয়াড্রনের পাশাপাশি 2 থেকে 3 স্কোয়াড্রন সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট অপারেট করা হবে। সংখ্যা সীমিত হলেও এই সমন্বয় থেকে যে কার্যকর বিমান বাহিনী গড়ে উঠতে পারে, তা কেবল আকাশ যুদ্ধের হিসাবেই সীমাবদ্ধ থাকবে না, এটি হবে একটি সমন্বিত প্রতিরক্ষা দর্শনের অংশ। বিশ্বের বর্তমানে অস্থির সময়ে আরেকটি বিষয় ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে AESA রাডার প্রযুক্তিতে দ্রুত রূপান্তর। যত দ্রুত এই প্রযুক্তিতে শিফট করা যায়, তত দ্রুত আকাশ প্রতিরক্ষায় তথ্যের নির্ভুলতা ও প্রতিক্রিয়ার গতি বাড়ানো সম্ভব। এর সাথে যদি ZNC সংশোধন হয়, তাহলে 1 মিনিটের মধ্যেই সেগুলো শত্রুপক্ষের আকাশ ও সমুদ্র সীমায় কী ঘটছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সংখ্যার দিক থেকে ভারত সবসময় এগিয়ে থাকবে, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। তাই এখানে কৌশল হবে তথ্য, গতি এবং নেটওয়ার্কের মাধ্যমে সেই ব্যবধান কমিয়ে আনা। বাংলাদেশ যেহেতু কোনো নিউক্লিয়ার রাষ্ট্র নয়, সেক্ষেত্রে প্রতিরক্ষা ভাবনায় একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। স্ট্যান্ড অফ কৌশলের ওপর পুরোপুরি নির্ভর না করে প্রয়োজনে অল আউট ওয়ারের জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবা হচ্ছে।
এই প্রস্তুতি মানে আগ্রাসন নয়, বরং এমন এক সক্ষমতা তৈরি করা যাতে যে কোনো সংঘাতের মূল্য এতটাই বেড়ে যায় যে প্রতিপক্ষ সহজে সেই পথে হাঁটতে সাহস না পায়। এই নীরব প্রস্তুতির অংশ হিসেবেই চীন থেকে প্রায় 220 কোটি ডলারে 20টি জেডএনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। একই সময় ইতালি থেকে প্রায় 250 কোটি ডলারে 16টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার আগ্রহপত্রে সই হয়েছে। এই দুই সিদ্ধান্ত একসাথে দেখলে বোঝা যায় বাংলাদেশ একক কোনো উৎসের ওপর নির্ভর না করে বহুমুখী সরবরাহ ও প্রযুক্তিগত ভারসাম্যের দিকে এগোচ্ছে। এখানে গল্প শেষ নয়। তুরস্ক থেকে 6টি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে। চীন থেকে কেনা হবে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র। এর সাথে আগে থেকেই বহরে থাকা বাইরাক্তার ড্রোন যুক্ত হয়ে আকাশ ও স্থল উভয় ক্ষেত্রে নজরদারি ও আঘাত হানার সক্ষমতা বাড়াবে। গোয়েন্দা তথ্য ও নজরদারির জন্য ফ্রান্স ও তুরস্কের রাডার সংযোজনের পরিকল্পনাও এই ছবিকে আরও স্পষ্ট করে। নতুন এসব সরঞ্জাম একা একা কাজ করতে পারে না, এটাই এই পুরো উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। লক্ষ্য হলো একটি নেটওয়ার্ক ভিত্তিক সামরিক কাঠামো গড়ে তোলা, যেখানে রাডার, ফাইটার জেট, ড্রোন, নৌবাহিনী জাহাজ এবং সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো একটি কেন্দ্রীয় কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে। স্বল্প, মাঝারি ও দীর্ঘ পাল্লার রাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় 360 ডিগ্রি নজরদারি কভারেজ নিশ্চিত করার পরিকল্পনা এখানে অর্থবহ হয়ে ওঠে। এই ব্যবস্থায় জেডএনসি ও ইউরোফাইটার টাইফুন তাদের উন্নত রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকেই আঘাত আনতে পারবে। স্থলবাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার সক্ষমতা বাড়বে। আকাশ, স্থল ও সমুদ্র তিনটি ক্ষেত্রে তখন একটি সমন্বিত ছাতার নিচে আসবে। এই সমন্বয় কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি প্রতিরোধ কৌশল। নতুন অস্ত্রশস্ত্রের এই জাল বুনন বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে যাবে যেখানে আঞ্চলিক ভূ রাজনীতিতে তার উপস্থিতি আর অপেক্ষা করা যাবে না। ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমানের জন্য বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ তখন সহজ কোনো সিদ্ধান্ত থাকবে না। একইভাবে মিয়ানমারও সীমান্তে আগ্রাসী সামরিক কার্যকলাপের আগে বহুবার ভাবতে বাধ্য হবেন। এই পুরো দৃশ্যপটের ভেতরে সাসপেন্সটা লুকিয়ে আছে এক জায়গায়। সবকিছুই যেন নিঃশব্দে এগোচ্ছে। বড় কোনো ঘোষণা নেই, তাৎক্ষণিক উল্লাস নেই, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি চুক্তি, প্রতিটি প্রযুক্তিগত সংযোজন একে অপরের সাথে যুক্ত হয়ে এমন এক কাঠামো তৈরি করছে যা পূর্ণ রূপ প্রকাশ পেলে চিত্রটা সম্পূর্ণ বদলে যেতে পারে। সংঘাতের ঝুঁকি এবং তার খরচ বহুগুণে বেড়ে গেলে সেটি হয়ে উঠবে সবচেয়ে বড় প্রতিরোধ। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই নীরব প্রস্তুতি কি যথেষ্ট হবে? উত্তরটা হয়তো আজ নয়, সময় দেবে। তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায়, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। পরিবর্তনের এই গল্প ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক সেই বিশ্বাসের মতোই যা দিয়ে এক কথার শুরু হয়েছিল।